শেহজাদরা মীরাকে নিয়ে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে। ফিসা গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। ফিসার মাথা মীরার কোলে আর পা শেহজাদের কোলে। গাড়ি শেহজাদের বাড়ির গেটে ঢুকতেই শেহজাদ বলে, ওকে এবার কোলে নিতে হবে, তুমি একটু ওকে ধরিয়ে বসিয়ে দাও। মীরা খুব নমনীয় ভাবে ধীরে ধীরে ফিসাকে সিটে হেলান দিয়ে বসার গাড়ি থামলে শেহজাদ আগে নেমে তারপর ফিসাকে নামিয়ে কোলে নেয়। অতঃপর মীরাকে বলে, তুমি ভেতরে আসো, আমি ফিসাকে ওর রুমে রেখে আসি। মীরা মৃদু হেসে ইশারায় সম্মতি দেয়। শেহজাদ যেতেই মিসেস শাহিদা এসে মীরার পাশে দাঁড়ান। তারপর নরম স্বরে বলেন, তুমি কিছু মনে করো না। মীরা বুঝতে না পেরে প্রশ্ন করল, কি মনে করব আন্টি? এই যে শেহজাদ তোমার সাথে বাড়ির ভেতর ঢুকলো না, নতুন বরকনে তো একসাথে প্রথমবার বাড়িতে প্রবেশ করে। মীরা হেসে মিসেস শাহিদাকে প্রতিউত্তর করে, এটা কোনো কারণ হলো? হ্যাঁ, তবে আপনার কনসার্নস আমি বুঝতে পারছি। নববিবাহিতা আর তার স্বামীর হাত ধরেই নতুন ঘরে প্রবেশ করে, সাথে থাকে নতুন পরিবেশ, নতুন সংসার, নতুন মানুষদের নিয়ে একরাশ ভয় ও আশা। কিন্তু আমার ক্ষেত্রে তো সেটা আলাদা, আমি আপনাদের খুব ভালো করে জানি। তাছাড়া বিয়েটা করেছিও ওই বাচ্চাটার জন্য, যাকে ঘুমন্ত অবস্থায় স্যার ভেতরে নিয়ে গেলেন। এখন এখানে যদি আমি কিছু মনে করে বসে থাকি, তা তো শোভনীয় না। মিসেস শাহিদা হেসে একবার স্বামীর দিকে দেখে নিয়ে বললেন, তোমার স্যার ঠিকই কথা বলেছিলেন, তুমি খুব বুদ্ধিমতী ও বুঝদার মেয়ে, এসো ভিতরে এসো। মীরা মুচকি হেসে মিসেস শাহিদা ও ডক্টর আকবর রহমানের সাথে বাড়িতে ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ গল্প ও ভিডিও কলে ডক্টর আকবর রহমানের ভাই বোনের পরিবারের সাথে পরিচয় পর্ব চলেছে। তারপর মিসেস শাহিদা নিজে মীরাকে শেহজাদের বেডরুমে দিয়ে গেছেন। তারপর তিনি সার্ভেন্টকে দিয়ে মীরার সুটকেস ও খাবার পাঠিয়ে দিয়েছেন। মীরা রুমের মাঝ বরাবর দাঁড়িয়ে পুরো রুমটা সক্ষভাবে পর্যবেক্ষণ করছে। ঘরটা বড় ও বেশ ছিমছাম। আজ তাদের বিয়ের রাত হিসেবে সাজানোও নেই, শুধু ঘরে থাকা দুই তিনটা ফুলদানিতে তাজা ফুল রাখা। ঘরটা ব্যালকনির দক্ষিণ মুখে, সেই সাথে জানালাও। উত্তর পাশে ওয়াশরুম, ড্রেসিং টেবিল ও কাঠের আলমারি। ওয়াশরুমের সাথে পূর্ব পাশে দুই সিটের সোফা ও সোফা ছোট টেবিল রাখা। পশ্চিম পাশে স্টাডি ডেস্ক ও বুকশেলফ। ঘরের এক জায়গায় একটি ইজি চেয়ারও রাখা। পূর্ব পাশের দেয়ালে বিশাল জায়গা করে সাদা শিফন পর্দা লাগানো। মীরার কৌতূহল হলো, কারণ ঘরের এমন স্থানে পর্দা থাকার তো কথা না, কারণ জানালা তো দক্ষিণ দিকে। মীরা সেদিকে এগুতে নিলে দরজার নব ঘোরানোর শব্দ পেছন ফেরে। শেহজাদকে দেখে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। হঠাৎই তার মাঝে যেন ইতস্ততার পসরা এসে হাজির হয়। কোনো রকমে সালাম দিয়ে নীরব থাকে। শেহজাদও সালামের জবাব দেয়। অতঃপর নিজের মনোযোগ রুমের চারিপাশে ঘুরিয়ে বলে, খাবার রাখা আছে, ফ্রেশ হয়ে খেয়ে নাও, ওখানে তো সবার মাঝে খেতে পারোনি। মীরা মাথা নেড়ে মুহূর্ত চুপ করে থেকে বলে, আপনি খাবেন না? আমি তো সেখানে খেয়েছি। সবাই একে একে খাওয়াতে খাওয়াতে প্রয়োজনের তুলনায় বেশি খেয়েছি। তুমি ফ্রেশ হয়ে খেয়ে নাও। এই বলে শেহজাদ বুকশেলফের দিকে এগোলো। মীরা লক্ষ্য করলো শেহজাদ ফ্রেশ হয়ে এসেছে। মীরা নিজের সুটকেস থেকে থ্রি পিস বের করে ওয়াশরুমে চলে যায়। প্রায় আধা ঘন্টা পর মাথায় টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে ফিরে মীরা দেখে শেহজাদ স্টাডি ডেস্কে বসে বই পড়ছে। মীরার রুমে আসার শব্দে শেহজাদ বই থেকে নজর সরায়। মীরার দিকে চেয়ে শুধায়, এই রাতে শাওয়ার নিয়েছো? মীরা ধিমি স্বরে জবাব, জি স্যার, টায়ার্ড লাগছিল। ভালো করেছো, তবে হেয়ার ড্রায়ার ফিশার বেডরুমে। ওয়েট আ মিনিট, আমি এনে দিচ্ছি। মীরা মাথা নাড়ে। শেহজাদ রুম থেকে বের হয়ে গেল। মীরা চুল থেকে টাওয়াল খুলে ভালো করে চুল ছেড়ে নেয়। তারপর খাবারের ঢাকনা খুলে দেখে নেয়। ইতিমধ্যে শেহজাদ ফিরে আসে। এই যে হেয়ার ড্রায়ার, তারপর খেয়ে ঘুমিয়ে পড়ো, আমি ঘুমাতে যাচ্ছি। আচ্ছা। মীরা হেয়ার ড্রায়ারটা নেয়। শেহজাদও গিয়ে বিছানার একপাশে শুয়ে পড়ে। মীরা সময় নিয়ে চুল শুকিয়ে নেয়। অতঃপর খেয়ে নামাজ পড়ে নিজেও বিছানার আরেক কোণায় শুয়ে পড়ে। বেশ সকাল সকাল মীরার ঘুম ভেঙে যায়। দেখে শেহজাদ তার পাশে বসে কফি খাচ্ছে আর ফোন স্ক্রল করছে। শেহজাদের ভাবসাব দেখে মীরা ভেবে বসলো সে হয়তো খুব লেট করে ঘুম থেকে উঠেছে। তারপর তাড়াহুড়ো করে উঠে বসে সামনের দেয়াল ঘড়ির দিকে চেয়ে দেখে এখনো 6টা বাজেনি। অতঃপর স্বস্তির নিঃশ্বাস ছেড়ে
শেহজাদ মীরার ছটফটে ও তাড়াহুড়ো করে উঠা বসার দৃশ্য ঠিকই লক্ষ্য করেছে। সে নীরবে হেসে মীরাকে ডেকে বলে, মীরা, তুমি লেট করে ঘুমাও, ঘুম থেকে ওঠোনি। আই ওয়েক আপ আর্লি এভরি মর্নিং, নাও গো অ্যান্ড ফ্রেশন আপ। মীরা উঠে যায়, ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে বিছানায় বসে শেহজাদকে উদ্দেশ্য করে বলে, স্যার, আপনি প্রতিদিন যে সময় উঠবেন আমাকেও প্লিজ ডেকে দিবেন। ইয়া, অফকোর্স। আজকেই দিতাম, বাট দেন আই থট ইউ ওয়ার টায়ার্ড। কাল থেকে তোমাকেও আর্লি মর্নিং উঠতে হবে। মীরা হালকা হেসে আয়নার সামনে গিয়ে চুল ঠিক করে রুম থেকে বেরিয়ে যায়। গতকাল রাতে মিসেস শাহিদা তাকে বলেছিলেন কোনটা কার রুম। সেই অনুসারে ফিসার রুমে গিয়ে দেখে ফিসা বড় টেডিকে জড়িয়ে ঘুমাচ্ছে। মীরা মুচকি হেসে ফিসার পাশে বসে, তারপর ওর মাথায় হাত বুলায়। পুরো রুমটা হালকা গোলাপি রঙের, দেখতেও সুন্দর। খেলনা, টেডি সব সাজানো। মীরা দেখলো ফিসা নড়ে উঠেছে। সে তৎপর হয়ে নিজের হাত সরিয়ে নেয়, তারপর সেখান থেকে উঠে রান্নাঘরে যাওয়ার মনস্থির করে। সে শুনেছে এই বাড়ির রান্নাঘর সব সার্ভেন্ট দেখাশোনা করে, কিন্তু আজ তার এই বাড়িতে প্রথম দিন, তাই ভাবলো সবার জন্য কিছু না কিছু স্পেশাল রান্না তো করতেই পারে। যা ভাবা সেই কাজ। রান্নাঘরে গিয়ে দেখলো সব কিছু খুব সাজানো, কোনো কন্টেনারে কি রাখা সব গোছানো। এতে মেয়েরা বেশ খুশিও হয়ে গেছে। অতি সহজেই হাতের কাছে সব পেয়ে গেছে। প্রথমেই বানালো পায়েস, তারপর কি বানাবে ভাবতে ভাবতে সার্ভেন্ট এসে হাজির হয়। সার্ভেন্ট অবাক হয়ে বলে, ম্যাডাম, আপনি এখানে কিছু লাগবে? মীরা নিজের ভাবনার সমাধান পেয়ে গিয়ে অত্যন্ত খুশি হয়ে বলে, হ্যাঁ, আপনি একটু আমাকে বলুন তো, এই বাড়ির সবাই ব্রেকফাস্টে কি খায়? পাউরুটির সাথে ডিম মাঝে দিয়ে খায়, আর ফলের সাথে ওটস, সাথে ফলের জুস। ও, প্রতিদিন এইগুলোই? জি। বড় স্যার ও ম্যাডামের ডায়াবেটিস আছে তো, আর ছোট স্যার ও ফিসামনিরও এইগুলোই পছন্দ। ছোট স্যার তো বিদেশ ছিল, আবার ফিসামনির মা মানে ছোট স্যারের প্রথম পক্ষের বউ তো বিদেশের, ওনারা সকালে ভাত রুটি খায় না। সার্ভেন্টরার কথা শুনে মীরা হাসার চেষ্টা করে বলল, আচ্ছা ঠিক আছে, আজকের নাস্তা আমি বানাবো। সার্ভেন্ট অবাক হয়ে মুখে হাত দিয়ে বলে, কি বলেন ম্যাডাম, আমরা থাকতে আপনি কেন করবেন? আপনি কালকেই এখানে নতুন আসলেন, আপনি ঘরে গিয়ে রেস্ট করুন ম্যাডাম। আজকে আমিই নাস্তা বানাবো, ওনারা যা পছন্দ করে তাই বানাবো, প্লিজ আপনি বাধা দিবেন না। কিন্তু ম্যাডাম, নো কিন্তু, না, প্লিজ, আমি সব সময় এই সময়ও পাবো না, প্রতিদিন তো আপনারাই করবেন। সার্ভেন্ট রাজি হয়, তারপর সে রান্নাঘরে দাঁড়িয়ে মীরার কাজ দেখতে থাকে, মাঝে মধ্যে কিছু লাগলে এগিয়েও দিচ্ছে। খাবার টেবিলে সবাই একসাথে বসেছে। মীরা এখনো কাউকে জানায়নি যে রান্না আজ সে করেছে, কিন্তু হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটলো। ব্রেকফাস্ট টেবিলে সবাই যখন হাসি খুশিভাবে খাচ্ছে, তখন হঠাৎই ফিসার হাঁচি শুরু হয়ে গেল। লাগাতার হাঁচি দিয়েই যাচ্ছে সে। আচমকা এমন হওয়াতে উপস্থিত সকলে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। খাওয়া রেখে শেহজাদ উচ্চস্বরে সার্ভেন্টকে ডাকে। সার্ভেন্ট ছুটে এসে ভয়ার্ত স্বরে নিজের উপস্থিতি জানান দিলে শেহজাদ ক্রুদ্ধ স্বরে শুধায়, খাবারে পিনাট ছিল, তুমি জানো না ফিশার পিনাটে অ্যালার্জি? সার্ভেন্ট কেঁপে উঠল। ভীরু দৃষ্টিতে মীরার দিকে একবার চেয়ে মাথা নিচু করে রাখে। মীরা ভড়কে গেলেও তার জন্য আরেকজন দোষ না করে দোষী হবে তা তো মানতে পারে না। সে অনুতপ্ত স্বরে বলল, আজকের খাবার আমি বানিয়েছি। সরি, আমি জানতাম না যে ফিশার পিনাটে অ্যালার্জি। জানলে আমি সত্যিই দিতাম না। শেহজাদ দাঁতে দাঁত চেপে নিজের ক্রোধ আয়ত্তে আনার প্রয়াস করে, কিন্তু তার মনে হচ্ছে সে ব্যর্থ হবে। অতঃপর কিছু না বলে কালক্ষেপণ না করে ফিসাকে কোলে নিয়ে উপরে ফিসার রুমে চলে যায়। শেহজাদ কন্দনরত ফিসাকে নিয়ে চলে গেল। মীরা পিছু যেতে নিলে মিসেস শাহিদা ওকে আটকায়। তিনি বলেন, তুমি এখনই যেও না। শেহজাদ রেগে আছে। পিনাটে ফিসার অ্যালার্জি আছে, শরীরে র্যাশে ভরে যায়, অনেক ইচিং হয়, রাতে ঠিকমতো ঘুমাতেও পারে না। মীরার খুব খারাপ লাগে, তার জন্য এতটুকু বাচ্চাটা কত কষ্ট পাবে। মীরা ক্লেশ বোধ নিয়ে বলে, আমি জানলে সত্যি পায়েসে পিনাট দিতাম না। আমি তো পায়েসটা আরও সুস্বাদু করার জন্য বাদামের পেস্ট করে দিয়েছিলাম। আমার মা আমার জন্য এভাবেই দেয়। এই টেস্টটা আমার পছন্দের বলে ভেবেছিলাম আপনাদের জন্য বানাই, কিন্তু এরকম যে হবে তা কল্পনাও করতে পারিনি। মিসেস শাহিদা মীরার দিকটা বুঝলেন। তিনি মীরার মাথায় হাত বুলিয়ে নমনীয় স্বরে বললেন, আমি বুঝতে পারছি, তুমি জানলে অবশ্যই করতে না। ফিশার স্পেসিফিক্যালি কাজুতে
অ্যালার্জি বেশি। কাঠবাদামে অল্প। খুব বেশি পরিমাণের কাঠবাদাম খেলে তাহলে ইচিং হয়। কিন্তু কাজুতে অনেক বেশি হয়। আমি এরপর থেকে খেয়াল রাখবো। ওর আর কিসে অ্যালার্জি সব আপনার কাছ থেকে জেনে নিব। এখন একটু যাই প্লিজ। দরজার বাহির থেকে দেখব কি অবস্থা। আচ্ছা যাও। তবে বলবো যে কথা বলো না। শেহজাদের রাগ সম্পর্কে তোমার কিছুটা হলেও ধারণা থাকার কথা। হোম। মীরা দ্রুত পদে ফিসার ঘরের দিকে অগ্রসর হলো। মিসেস শাহিদা মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বিয়ের একদিন না পেরোতে এমনটা হতে হলো শেহজাদের মনে এ নিয়ে কোনো পরিবর্তন না হয়। 5 মিনিটের বেশি সময় যাবৎ মীরা দরজার বাইরে দাঁড়ানো। শেহজাদ ফিসাকে একটা ইঞ্জেকশন পুশ করে এখন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হাতের কিছু স্থানে লাল লাল র্যাশ দেখা যাচ্ছে। ফিসা কিছুক্ষণ অস্থির হয়ে চুলকিয়ে আস্তে আস্তে ঘুমিয়ে নেতিয়ে পড়েছে। মীরা দেখলো ফুলের মতো বাচ্চাটার অশ্রু ভেজা পাপড়ি ও গালের অংশ। কত কষ্ট পাচ্ছে সে। মীরার নয়ন যুগলে এবার বর্ষা নামলো। মা হওয়ার প্রথম দিনেই তার জন্য বাচ্চাটাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। সামনে কি সে পারবে? ভেবেই মনে মনে ভীতিরা মাকড়সার জালের মতো ছড়াতে শুরু করলো। নিজের ভাবনা চিন্তার মাঝে এতটাই ডুবে আছে যে শেহজাদ তার সামনে এসে দাঁড়িয়েছে তার খেয়ালই নেই। শেহজাদ কিনখোত আনমনা মীরাকে পর্যবেক্ষণ করে হাতের চুটকি বাজিয়ে মীরার মনোযোগ ফেরায়। মীরা থতমত খেয়ে তাকালে শেহজাদ শান্ত স্বরে বলে, ও এখন ঘুমাচ্ছে, আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। কথাটা বলে শেহজাদ যত্র দাঁড়িয়ে রইল। মীরা আড়ষ্টটা ভেঙে বলল, বিশ্বাস করুন, আমি জানলে কখনো করতাম না। আমার পিনাট খুব পছন্দ, তাই দিয়েছিলাম, সরি। শেহজাদ গম্ভীর স্বরে জবাব দেয়, নেক্সট টাইম খেয়াল রেখো। অতঃপর দ্রুত স্থান করে। মীরা গুটিসুটি পায়ে ফিসার রুমে গিয়ে ওর মাথার কাছে বসে। তারপর ওর এলোমেলো চুলগুলো গুছিয়ে দিয়ে র্যাশের জায়গাগুলোতে লাগানোর জন্য মলম আনতে সার্ভেন্টকে পাঠায়। সন্ধ্যাবেলা ধূসর মেঘের আড়ালে অর্ধচন্দ্রমা লুকোচুরি খেলছে। মৃদু জ্যোৎস্না ব্যালকনির গ্লিনে গলে অন্ধকারাচ্ছন্ন স্থানে আসছে। শেহজাদ মেয়ের ঘরে এসে দেখে মীরা সেখানেই বসে বই পড়ছে। দুপুর থেকে শেহজাদ মীরাকে নিজের আশেপাশে কোথাও দেখেনি, খাবার টেবিলেও না। এমনকি দুপুরে যখন ফিসার সাথে দেখা করতে এসেছিল তখনও মীরা ছিল না। এরপর তো সে একটা কাজে বাহিরে গিয়েছিল। শেহজাদ হালকা কাশির আওয়াজ করে, যার দরুন মীরা বই থেকে মনোযোগ সরিয়ে সম্মুখে তাকায়। শেহজাদকে দেখে ফিসাও বলে ওঠে, বাবা দেখো আমি ড্রয়িং করছি। শেহজাদ হালকা হাসি দিয়ে এগিয়ে এলো, খুব সুন্দর হয়েছে। তোমার শরীর এখন কেমন লাগছে মা? অ্যাম আই ফাইন বাবা। ফেইরি মাম্মা মামাকে আবার পায়েস করে খাইয়েছে, এবার কোনো ইচিং হয়নি। সি আই অ্যাম ফাইন। শেহজাদ প্রশস্ত চিত্রে হাসলো। মেয়ের মাথায় চুমু এঁকে শোধালো, এখন কি র্যাশে ইচিং হচ্ছে? না বাবা। দাদুমণি বলল তুমি নাকি ফেইরি মামামের সাথে রাগ করেছো। ফেইরি মামাম তো জানতো না, তাই না? শেহজাদ মীরার পানে এক পলক চেয়ে নিরুত্তর রইল। ফিসা পুনরায় বলল, ফেইরি মাম্মাকে সরি বলো বাবা। মীরা অবাক হয়ে ফিসাকে দেখে দ্রুত কণ্ঠে বলে ওঠে, না না ফিসামণি, এটার কোনো দরকার নেই। ওনার তো কোনো দোষ নেই। তোমাকে ওই অবস্থা দেখে ভয় পেয়েছিল বাচ্চা। ফিসা নিজের কথায় অটল। মীরার কথা সে শুনল না। সরি বলো বাবা, না হলে আমি তোমার সাথে কথা বলবো না। ফিসার জেদ তো তার বাবাকে হার মানতেই হবে। শেহজাদ মীরার চোখের দিকে তা আরও একবার তাকায়। অতঃপর ধীর কণ্ঠে সরি বলে সেখান থেকে উঠে যায়। ফিসা উচ্ছ্বাসিত হয়ে মীরাকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে আবারও আঁকতে বসে। প্রায় 2 ঘন্টা 2 পর মীরা ফিসার সাথে খেলা করে, মিসেস শাহিদার সাথে গল্প করেও নিজের মা ভাবিদের সাথে ফোনে কথা বলে এখন তার ও শেহজাদের বেডরুমে যায়। মিসেস শাহিদা বলেছেন শেহজাদকে খাওয়ার জন্য ডেকে আনতে। মীরা গিয়ে বলল, ফুপি আন্টি আপনাকে ডাকছেন। শেহজাদ ল্যাপটপ থেকে নজর সরিয়ে মীরাকে দেখল, তারপর বলল, এখানে এসে বসো। কোথায়? মীরার প্রশ্নটা যে কতটা অবান্তর তা মীরা পরক্ষণেই বুঝতে পারল যখন শেহজাদ তার দিকে শীতল দৃষ্টিতে তাকায়। এরপর মীরা শেহজাদের পাশে গিয়ে বসলে শেহজাদ মীরার দিকে ঘুরে বসে। তারপর জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? মীরা হতচকিত হয়ে তাকায়, তারপর আস্তে করে বলে, ভয় না স্যার। প্রথম দিন আমার অজানা এমন একটা দুর্ঘটনা ঘটে যাবে তা আমি ভাবতেও পারিনি। আমার নিজের কাছে খুব খারাপ লাগছে ফিসা, কিন্তু তোমাকে নিয়ে খারাপ কিছু ভাবিনি। আমি তখন একটু রেগেছিলাম, কিন্তু পরে তোমার দিক থেকে বুঝলাম তুমি জানলে এমনটা করতে না।
কথাটা বলে শেহজাদ হালকা হাসলো, সেই সাথে মীরাও। মীরা প্রশ্ন করলো, ফিসার এই মিষ্টি দিকটা ওর মায়ের দিক থেকে পেয়েছে তাই না? না, ওর দাদি ও ফুপির দিক থেকে। ওর মা বিয়ের আগে অন্যরকম ছিল, বিয়ের পরও বদলে গেছে। মীরা জানার আগ্রহ থেকে জিজ্ঞাসা করলো, কেমন ছিলেন তিনি? ডিনার করে এসে বলবো। তোমাকে ফুপি যান কেন পাঠিয়েছে তাই তো ভুলে গেছো। মীরা জলদি জিভ কামড়ে বলে, ইস সরি, খেয়ালই ছিল না, চলুন। মীরা বলে মীরা উঠে দাঁড়ায়। শেহজাদ কিঞ্চিত হেসে মীরার সাথে ডাইনিংয়ে যায়। খাওয়া দাওয়ার পর্ব শেষে ফিসার বায়না তার বাবা ও ফেরি মাম্মাম দুজন তাকে ঘুম পাড়াবে। মেয়ের এমন আদুরে বায়না দুজনেরই কেউ ফেলতে পারল না। অতঃপর শেহজাদ ও মীরা ফিসার হাত ধরে সিঁড়ি দিয়ে উঠে ফিসার ঘরে যায়। যদিও ফিসা কোলে উঠতে চাইছিল, কিন্তু শেহজাদ রাজি না। রাতে খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করতে তো হয়, তাই এই পন্থা। ঘুমানোর আগে ফিসাকে ওষুধ খাইয়ে দেয় শেহজাদ। অতঃপর সে মেয়েকে ইংলিশ কবিতা শোনায়। শেহজাদের কণ্ঠে ইংলিশ কবিতা শুনে মীরা কোনো রকমে হাসি আটকে রেখেছিল। এই লোক যে কবিতাও শোনাতে পারে তা তার ধারণার বাইরে ছিল। ওষুধের প্রভাবে ফিসা জলদি ঘুমিয়ে পড়ে। ফিসা ঘুমানোর পর শেহজাদ মীরাকে বলে, কফি করে নিয়ে আসো, তোমাকে আজ একটা স্টোরি শোনাবো। আপনারও ফিওনা আপুর, হ্যাঁ। মীরা মুচকি হেসে কফি বানাতে যায়। কফির মগ হাতে রুমের আলো নিভিয়ে শেহজাদ ও মীরা ব্যালকনিতে যায়। গ্রিলহীন খোলা ব্যালকনিতে মুখোমুখি চেয়ার পাতা, মধ্যিখানে ছোট্ট একটা টেবিল, চারপাশে সব অন্ধকারে আবৃত। কেবল মাথার উপর বিস্তৃত আম্বরে লাখো তারকারাজির মাঝে এক অন্ধ চন্দ্রমার রাজত্ব চলছে, যার স্নিগ্ধ আলোক রশ্মি জ্যোৎস্না স্বরূপ পৃথিবীর ঘন অন্ধকারকে দূর করার আপ্রাণ প্রয়াস করে চলেছে। মীরা চাঁদের দিকে চেয়ে মৃদু হেসে বলে, বলুন এবার। শেহজাদ কফির মগে এক চুমুক দিয়ে বলে, আমার তো মনে হচ্ছে আমার স্টোরি শোনার জন্য তুমি অনেক ওই দিন ওয়েট করেছিলে। মীরা ফিক করে হেসে বলে, আপনার ও ফিওনা আপুর লাভ স্টোরি জানার জন্য পুরো ডিপার্টমেন্ট উৎসুক ছিল। পুরো ডিপার্টমেন্টের মধ্যে মেয়েরাই বেশি। শেহজাদ হালকা হাসে, ফের বলে, কিন্তু এটা তো লাভ স্টোরি না। মানে, লাভ স্টোরি না হলে একটা মেয়ে নিজের সব ছেড়ে আপনার কাছে চলে এসেছে? মীরার কণ্ঠে বিস্ময়। শেহজাদ লম্বা নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করে, আমি তাকে ভালোবাসতাম না, কিন্তু সে বাসত। ফিওনা ছিল আমার ইউনিভার্সিটির প্রফেসরের মেয়ে অ্যান্ড ভার্সিটিতে 1 ইয়ার সিনিয়র। আমার এইচএসসির পর বাবা মা ও আমি আমেরিকায় শিফট হই। সেখানে ইউনিভার্সিটিতে ভর্তি হই। আমেরিকায় শিফট হওয়ার পর আমরা যেই বাড়িতে উঠেছিলাম সেটার একটা বাড়ি পরেই ছিল প্রফেসর হ্যারিসনের বাড়ি। ফিওনার বাবা তিনি। প্রফেসর হ্যারিসন তার মা ও মেয়ের সাথে সেখানে থাকতেন। ফিওনার মা ওর জন্মের সময় মারা যান। তারপর স্যার আর বিয়ে করেননি। তিনি নিজের কাজ, রিসার্চ, পাবলিকেশন এসব নিয়ে ব্যস্ত থাকতেন। আমার ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য বাবাকে তিনি অনেক হেল্প করেছিলেন। সেই সুবাদে আমাদের দুই পরিবারে একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। ইউনিভার্সিটিতে ফিওনা আমার সাথে খুব মিশতে চাইতো। অফডে বা ফ্রি টাইমে অফডে বা ফ্রি টাইমে আমাদের বাড়িতেও চলে আসতো। আমার সাথে গল্প করতে চাইতো। আমি এসব নিয়ে ভাবতাম না। আমি নিজের পড়াশোনায় মনোযোগ দিতাম। এভাবেই 3 বছর পেরিয়ে যায়। তখন ফিওনার গ্র্যাজুয়েশন কমপ্লিট। একদিন ফিওনা আমাকে কল করে বলে ব্রেক টাইমে ভার্সিটির এক জায়গায় দেখা করতে। আমি প্রথমে ভেবেছিলাম যাব না, তাই ব্রেক টাইমে যাইনি। তারপর ছুটির পর কী ভেবে ওই দিক দিয়ে বাড়িতে যাওয়ার ওই ওয়েটা ইউজ করেছিলাম। ওটা একটু লম্বা পথ, সচরাচর সেখান দিয়ে যেতাম না। সেখানে গিয়ে দেখলাম ফিওনা একা সেখানে বসে ছিল। তখন উইন্টার সিজন, বিকালবেলা, সন্ধ্যা নামবে নামবে ভাব। হিম শীতল বাতাসে শুষ্ক পাতার ধবনি, জনমানববিহীন পরিবেশটা কেমন অদ্ভুত। ফিওনা ছাড়া আশেপাশে কেউ নেই। ফিওনাকে একা বসে থাকতে দেখে আমি এগিয়ে গিয়েছিলাম। ওর পাশে যথেষ্ট দূরত্ব রেখে বসেছিলাম। আমি বসা মাত্রই ও আধো বাংলায় বলে উঠেছিল, খুব লেট করে ফেলেছ শেহজাদ। ওর মুখে প্রথমবার নিজের মাতৃভাষা শুনে আমি অবাক হয়ে তার দিকেই চেয়েছিলাম। তারপর ও ফিরল আমার দিকে। হঠাৎ আমার হাত ধরে হাসি মুখে বলছিল, আই রিয়েলাইজড আই অ্যাম আই অ্যাম নট ইম্পর্ট্যান্ট ফর ইউ। নেক্সট উইক আর নেক্সট উইক ইউ আর ইনভাইটেড। ওর কথা ও মুখের হাসির সাথে চোখের ভাষায় মিল ছিল না। আমি কারণ জিজ্ঞাসা করলে বলে নেক্সট উইক নাকি ওর বিয়ে। কথাটা বলে ও দেরি করে না, সাথে সাথে উঠে চলে যায়।
একবারও পেছন ফেরেনি। থামে শেহজাদ। মীরা হাঁ করে বোকার মতো চেয়ে আছে। আলোক স্বল্পতার কারণে এটা শেহজাদের দৃষ্টিগোচর হয় না। শেহজাদ এবার কফির মগে শেষ চুমুক দিয়ে নীরব হয়ে যায়। মীরা উৎকণ্ঠিত হয়ে শুধায়, তারপর কি হয়েছিল স্যার? তারপর আর কি, ফিওনার বিয়ে। বিয়ে? আপনার সাথে না? অ্যাঁ, তাহলে কার সাথে? কি বলতেছেন আপনি? ফিওনা আপুর সাথে আপনার বিয়ে হয়নি? শেহজাদ হাত থেকে কফির মগ রেখে চেয়ারে কমফোর্টেবলভাবে বসে আবার বলতে শুরু করে, আমি সেদিন বাড়ি ফিরে ফিওনার সেদিনকার বিহেভিয়ারেরগুলো ভাবছিলাম। সকালে ফোনে তার কণ্ঠে একটা এক্সাইটেডমেন্ট, ভয় ছিল যা বিকালে ছিল না। কিন্তু এসব ভাবনা চিন্তা আমার বেশি লং টাইমের জন্য হয়নি, কারণ আমার মনে ওর জন্য কোনো ফিলিংস ছিল না। আমার দিন আর 5টা সাধারণ দিনের মতোই চলছিল। 2 দিন পর প্রফেসর হ্যারিসন ইনভাইটেশন কার্ড নিয়ে এসে আমাদের বাড়িতে আসেন। সেদিন উইকেন্ড ছিল। ফিওনা তার এক ক্লাসমেটকে বিয়ে করছে। খুব তাড়াহুড়ার মধ্যে স্যার বলেছিলেন যে ফিওনা হুট করে তাকে বিয়ে কথা বলে আর যাকে বিয়ে করবে তার নামও বলে। তারপর কথার মাঝে মীরা থামায় শেহজাদকে। সে জিজ্ঞেস করে, ফিওনা আপু না আপনাকে পছন্দ করতো? তাহলে অন্য ছেলেকে বিয়ে করার কথা বলল কিভাবে? তাও ক্লাসমেট। মানে বুঝলাম যে আপনি ইগনোর করতেন, সে হার্ট হয়েছিল, কিন্তু বিয়ের জন্য ছেলে সে নিজেই সাজেস্ট করেছিল? হ্যাঁ, করেছিল। সে র্যান্ডমলি ছেলে পছন্দ করেছিল। সে ছিল ইউনিভার্সিটিতে মোস্ট ফেমাস অ্যান্ড অ্যাট্রাকটিভ গার্ল, সবার ক্রাশ বলা যায়। অতিরিক্ত সুন্দরী, তাই সে র্যান্ডমলি নিজের এক ক্লাসমেটকে চুজ করেছিল বিয়ে করার জন্য। যাকে চুজ করেছিল সেই ছেলে ফিওনাকে প্রপোজ করা ছেলেদের মধ্যেই একজন। বলা যায় সবার শেষে প্রপোজ ওই ছেলেকেই করেছিল। তারপর কি হলো? আপনি কি ফিওনা আপুর সাথে কথা বলেননি? না। আমি কেন কথা বলবো? ওর বিয়ে ও করবে। আমি গেস্ট হিসেবে ফ্যামিলি নিয়ে জাস্ট বিয়ে অ্যাটেন্ড করেছিলাম। বিয়ের আগ পর্যন্ত ফিওনা আমার দিকে চেয়ে কয়েকবার হাসি বিনিময়ও করেছিল। তারপর তার বিয়ে হয়ে যায়। এরপর 1 বছর আমার সাথে ফিওনার কোনো দেখা সাক্ষাৎ বা কথা হয়নি। শুনেছিলাম অন্য শহরে হাজবেন্ডের সাথে শিফট হয়েছে। আমার গ্র্যাজুয়েশন শেষ হয়, 3 মাস জব করে মাস্টার্সে ভর্তি হই। তারপর হঠাৎ একদিন বিকালে ভার্সিটি থেকে বাসায় ফিরে দেখি ড্রয়িং রুমে মায়ের সাথে বসে ফিওনা ও তার দাদি গল্প করছে। তাকে হঠাৎ অনেকদিন পর দেখে অবাক হলেও আরও বেশি অবাক হই তার চোখের নিচে ডার্ক সার্কেলের রুক্ষতায় ভরা চেহারা। আগের ফিওনার সাথে মেলাতে পারছিলাম না। ফিওনা আমাকে দেখে দৌড়ে এসে হুট করে জড়িয়ে ধরেছিল। আমি তখন পুরো ব্যাপারটাতে রোবটের মতো স্টিল হয়ে দাঁড়িয়েছিলাম। ফিওনা কাঁদছিল। আমি কিছুক্ষণ পর বিষয়টা বুঝতে পেরে ওকে সোজা করে দাঁড় করিয়ে, কি হয়েছে জানতে চাইলে সে জানায় তার হাজবেন্ডের সাথে তার ডিভোর্স হয়ে গেছে। তাদের নাকি মতের মিল হচ্ছিল না। তার হাজবেন্ড তাকে মেন্টালি টর্চার করছিল। তারপর অন্য এক মেয়ের সাথে টাইম স্পেন্ড করত। তখন ও কি বলবে আমি বুঝতে পারছিলাম না। মা এসে তখনও ওকে নিয়ে যায়। এরপর পরের দিন ওকে নিজের ক্লাসে দেখে আমি আরেক দফা অবাক হয়েছিলাম। ও নিজ থেকে আমার পাশে এসে বসেছিল। হাই হ্যালো এতটুকুই। ধীরে ধীরে ও আগের মতো প্রাণবন্ত হতে শুরু করে। যেখানেই ঘুরতে যাবে আমাকে জোর করে হলেও নিয়ে যাবে। এমন একটা অবস্থা যে রাতে ঘুমানোর সময়টুকু ছাড়া বাকি সময় ও আমার সাথেই থাকতো। বাবা মায়ের সাথে ওর খুব মিষ্টি সম্পর্ক হওয়াতেও অনায়াসে স্টাডি আড্ডা যাই করুক ওনারাও বাধা দিতেন না। স্যারও একদিন নিশ্চিন্ত। মেয়ের ডিভোর্সের পর মেয়েকে নিয়ে তিনি খুব দুশ্চিন্তায় ভুগতেন। হাই ব্লাড প্রেশার ও হার্টে প্রবলেম ছিল ওনার। তাই ফিওনাকে আমার সাথে হাসি খুশি থাকতে দেখে তিনি কিছুটা হলেও নিশ্চিন্তে ছিলেন। শেহজাদ আবারও থামে, এবার উঠে দাঁড়ায়। শেহজাদকে উঠতে দেখে মীরা প্রশ্ন করে, কি হলো? উঠলেন কেন? পানি খাবো, তুমি তো শুনছো আর আমি বলছি। মীরা অবাক হয়ে বলে, এতটুকু বলতেই আপনার পানি খেতে হবে? ক্লাস লেকচারের সময় তাহলে কি করেন? তখন তো পানি লাগে না। মীরা, ওকে ওকে, আপনি বসুন, আমিই পানি নিয়ে আসছি। এই বলে মীরা বিড়বিড় করে শেহজাদকে বকতে বকতে পানি আনতে রুমে যায়। রুমে গিয়ে দেখে জগে পানি নেই। এতে সে আরও বিরক্ত হয়। রুম থেকে বেরিয়ে নিচে ডাইনিংয়ের থেকে পানি আনতে যায়। শেহজাদ চেয়ারে বসে আকাশপানে নিরন্তর চোখে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে আর বলে, ফিওনা, ইউ আর সো স্টাবন। মীরা তড়িঘড়ি করে পানি নিয়ে ফিরে আসে। শেহজাদের সামনে পানি ভর্তি গিলাস এগিয়ে দিয়ে বলে,
নিন পানি। শেহজাদ ধন্যবাদ জানিয়ে মীরার হাত থেকে পানির গ্লাস নিয়ে পানি খেলো। সে খালি গ্লাসটা টেবিলে রাখা মাত্রই মীরা অতি আগ্রহী কণ্ঠে বলে ওঠে, এরপর কি হয়েছিল বলুন, কি? শেহজাদের কণ্ঠে কেমন গা ছাড়া ভাব। মীরা ভুরু কুঞ্চন করে শোধায়, কি মানে কি? এরপরের ঘটনা বলুন, বিয়ে কিভাবে হলো সেসব। শেহজাদ লম্বা শ্বাস নিয়ে মলিন হাসে। তার হাসি যদিও মীরার দৃষ্টির আড়ালেই রয়ে গেছে। সে বলতে শুরু করলো, এরপর সময় পেরিয়ে গেছে, আমাদের মাস্টার্স শেষ হয়। আমারও ফিওনার দুজনের মাঝে ফ্রেন্ডশিপটা অনেক গাঢ় হয়েছিল। তারপর ফিওনা আমায় প্রপোজ করে। আমাদের ধর্ম আলাদা ছিল বলে আমি না করে দিয়েছিলাম। তারপর সে জানায় সে ইসলাম গ্রহণ করবে, তাও আমাকেই বিয়ে করতে চায়। ফিওনার বাবা ও গ্র্যান্ডমাও রাজি। তারপর আর কি, বিয়ে হলো। তারপর ভালোই চলছিল সব। আমি জবের সাথে সাথে পিএইচডি করতে ভর্তি হই, আর ফিওনা নিজের ফ্যাশন ডিজাইনের একটা শখকে নিয়ে ভাবতে ভাবতে কোর্সে ভর্তি হয়। এর কয়েক মাস পরে ফিওনার বাবা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান। বছর খানিক পর আমার বাবাও অফিসে নিজের ডেস্কে সাডেন স্ট্রোক করেন। তিনিও না ফেরার দেশে চলে যান। তার পরপরে ফুপু ও ফুপা যান আমাকেই বলেছিলেন দেশে আসতে। ওনারা খুব রিকোয়েস্ট করেছিলেন। তখন আবিরের অবস্থা অনেক ক্রিটিক্যাল ছিল। মেন্টাল সাপোর্ট ও পাশে থাকার জন্য আমাকে, মাকে ও ফিওনাকে দেশে আসতে বলেছিলেন। কিন্তু আমি একাই এসেছিলাম। দেশে এসে 1 মাস পর জানতে পারি ফিওনা প্রেগন্যান্ট। আমার মা ও ফিওনার গ্র্যান্ডমা ছিল বলে ওনারাই সব দেখেছিল। আমিও যেতে পারছিলাম না। তারপর ফিসার জন্ম হলো। এই তো কাহিনী। মীরা গালে হাত দিয়ে বলে, আমি ভাবলাম আরও কত কিছু যার জন্য আপনার গলা শুকিয়ে গিয়েছিল। যাই হোক, ঘুমাবেন না? শেহজাদ অন্ধকারের মাঝে আধারচ্ছন্ন অন্তিরীক্ষণের পায়ে নীরব দীর্ঘশ্বাস ছাড়ে। মুখে জবাব দেয়, আমার এখন ঘুম পাচ্ছে না, নেটে একটু রিসার্চ করব। তুমি ঘুমিয়ে পড়ো। ওকে, আমি ঘুমোতে গেলাম। আপনিও বেশি রাত জাগবেন না। ঘড়িতে কিন্তু 12টা বাজে। যদিও আমি লেট নাইট জাগি, কিন্তু আজ টায়ার্ড লাগছে। গুড নাইট, গুড নাইট। মীরা চলে যায়। মীরা চলে যাওয়ার পর শেহজাদ ল্যাপটপটা এনে বসে, কিন্তু তার মন ল্যাপটপে নেই। তার মন পড়ে আছে অতীত স্মৃতিতে। সেই ইচ্ছে করেই ওই ঘটনাগুলো মীরাকে বলেনি। ঘটনাগুলো শুধু সে নিজে, ফিওনা ও তাদের ক্লোজ কিছু ফ্রেন্ডরা বাদে কেউ জানে না। পরিবারের কেউ তো নয়ই। শেহজাদ ভাবতে থাকে সেদিনের কথা, যার জন্য সে ফিওনাকে বিয়ে করেছিল। ফ্ল্যাশব্যাক। ফিওনা জোর করে শেহজাদকে একটা নাইট ক্লাবের লেট নাইট পার্টিতে নিয়ে এসেছে। বলেছিল 2 বছরের এত প্রেশার থেকে মুক্ত, আজ তাই একটু সময় আনন্দ করবে। আজ তাদের মাস্টার্সের গ্র্যাজুয়েশনের দিন ছিল। ফ্রেন্ডসদের সাথে গেট টুগেদারের পর ফিওনা জেদ করে জোর করে শেহজাদকে নিয়ে এসেছে। এত গান বাজনার মাঝে শেহজাদ একটু দূরে সোফায় একা বসে আছে। কিছুক্ষণ পর পর শেহজাদ ফিওনার ফোনে কল করছে, মেসেজ করছে যে এবার বাড়ি ফিরতে। কিন্তু ফিয়ানা দূর থেকে ইশারায় বারবার বলছে সে আরও কিছুক্ষণ সময় থাকতে চায়। শেহজাদের এসব ভালো লাগছে না। সে ফোনে গেমস খেলছিল, তখন ফিয়ানা শেহজাদের জন্য অরেঞ্জ জুস নিয়ে এসে বলে, ওয়ান আর ড্রিঙ্কস, ইটস অরেঞ্জ জুস। ওকে, পার্টি ডান। ইউ নিড টু গো ব্যাক হোম। আচ্ছা, পার্টি শেষ, আমাদের বাড়ি ফিরতে হবে। ইয়া, জাস্ট আ লিটিল ওয়াইল। হ্যাঁ, আরেকটু সময়। ওদের কথাবার্তার মাঝে সেখানে ফিওনার এক্স হাজব্যান্ড মাইকেল একটা মেয়ের সাথে এসে উপস্থিত হয়। এসেই ফিওনাকে দেখে আপত্তিকর কিছু কথা বলা শুরু করে। তখনই শেহজাদ আওয়াজ তুললে সে ফিওনার সাথে শেহজাদকে জড়িয়ে বাজে কথা বলতে শুরু করে। মাইকেল চিৎকার করে পার্টির সব গান বাজনা বন্ধ করিয়ে সবাইকে শুনিয়ে যা মুখে আসে তাই বলে যায়। শেহজাদের এসব সহ্য হয় না। এক পর্যায়ে শেহজাদের সাথে মাইকেলের হাতাহাতি লেগে যায়। ফিওনা ও মাইকেলের গার্লফ্রেন্ড ডায়না খুব কষ্টে ওদেরকে আলাদা করে ছুটিয়ে আনে। ফিওনা কাঁদছে। শেহজাদ হাঁপাতে হাঁপাতে রেগে বলে, আই টোল্ড ইউ লেটস গো হোম, বাট ইউ ইউ ওয়ার নট লিসেনিং টু মাই ওয়ার্ড। আমি বলেছিলাম চলো বাড়ি যাই, কিন্তু তুমি আমার কথায় কান দিলে না। ফিওনা কন্দনরত অবস্থায় শেহজাদকে জড়িয়ে ধরে। শেহজাদ কিছুক্ষণ ফিওনার মাথায় হাত বুলিয়ে এরপর সোফায় বসায়। টেবিল রাখা জুসের গ্লাসটা তুলে ফিওনাকে সাধলে ফিওনা মাথা নাড়িয়ে খাবে না জানালে শেহরাজ নিজেই এক নিঃশ্বাসে খেয়ে ফেলে। কিন্তু সে জানতো না যে জুসের গ্লাস বদল হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর ফিওনা ও শেহজাদ দুজনেই নিজেদের স্বাভাবিক অবস্থায় ছিল না বলে ফিওনা কোনো রকমে ক্লাবে দায়িত্বরত স্টাফদের সাহায্যে রেস্ট করার জন্য রুম বুক করে।
সকালে ঘুম থেকে আগে শেহজাদি ওঠে। সে নিজের পাশে ফিওনাকে দেখে বিস্ময়ে হতচকিত হয়ে লাফিয়ে বিছানা থেকে নেমে যায়। অবাক নয়নে আশেপাশে তাকিয়ে বুঝতে পারে তারা অন্য কোথাও আছে। ফিওনার দিকে একবার তাকায়, দেখে জামা কাপড় এলোমেলো। অতঃপর দৃষ্টি সরিয়ে শেহজাদ সোফায় মাথায় হাত দিয়ে বসে আছে। রাতের ঘটনা মনে করতে চাইলে মাইকেলের সাথে হাতাহাতির পর সে জুস খায়, তারপরে আর কিছু তার মনে নেই। নিজের উপর প্রচণ্ড রাগে ও মাথা ব্যথা হওয়ার কারণে টেবিলের উপর থাকা গ্লাস দুটা ফ্লোরে ছুঁড়ে ফেলে। কাঁচ ভাঙার শব্দে ফিওনার ঘুম ছুটে গেলে সে উঠে বসে। তারপর জিজ্ঞাসা করে, হোয়াট হ্যাপেন্ড? শেহজাদ জবাবে কিছু বলতে চাইল না। গতকাল সে এখানে আসতে তো চায়নি, তারপর আসার পর থেকে এতবার বলার পরও ফিওনা যেতে রাজি হয়নি। ফিওনার উপরও তার অনেক রাগ হচ্ছে। সে নিজের চুল ঠিক করে ফোনটা নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। বাড়ি ফেরার পর শেহজাদকে তার বাবা মায়ের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, কিন্তু তার কোনো জবাব ছিল না। সে কোনো রকমের ব্যাপারটা সামলে নিজের রুমে চলে আসে। এরপর সারাদিন, এমনকি দুপুরে খাওয়ার জন্য বের হয় না। নিজের কাছেই নিজেরই খারাপ মনে হচ্ছে তার। সেখানে সেখানে যাওয়াই উচিত হয়নি। ফিওনাকে সবসময় আশকারা দেওয়াটা আর অনেক বড় ভুল ছিল। নিজের এইসব সেলফ রিয়েলাইজেশনে সে অনেক অনুতপ্ত। বিকেলে তার কাছে ফিওনার দুটো মেসেজ আসে। একটি ছবিও মেসেজে লেখা, প্লিজ মিট উইথ মি অ্যাজ সুন অ্যাজ পসিবল। শেহজাদ এবার ছবিটা দেখে। তাতে যখন ফিওনা এসে শেহজাদকে জড়িয়ে ধরছিল সেই সময়ের ছবি। মাইকেলের টুইটার থেকে পোস্ট করা। এখানে মাইকেল ক্যাপশনে লিখেছে, শি লেফট মি ফর দ্যাট রিজন অ্যান্ড আই ডিড দ্য সেম। ছবিটা দেখে শেহজাদ মস্তিষ্কের নিউরনগুলো যেন ধপধপ করছে। সে ফোনটা ছুঁড়ে ফেলতে চেয়েও ফেলল না। চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত বসে থেকে রুম থেকে বেরিয়ে যায়। ফিওনার বলা স্থানে গিয়ে দেখে ফিওনা বিধ্বস্ত অবস্থায় বসে আছে। শেহজাদ এগিয়ে যেতে চেয়েও গেল না। এসব কিছু ফিওনার কালচারে স্বাভাবিক বলেই তো গতকাল রাতে ফিওনা তার কথা মানেনি। এখন নিজেই ভিকটিমের মতো বসে আছে। শেহজাদকে দেখে ফিওনা এগিয়ে এলো। এসে হুট করে শেহজাদের পা জড়িয়ে ধরে বসে পড়ল। সে আধো বাংলায় বলল, আমি ভুল করেছি, প্লিজ ফরগিভ মি, আমি সব ঠিক করব। শেহজাদ দ্রুত ফিওনাকে নিজের থেকে সরিয়ে দিয়ে বলে, কি ঠিক করবে তুমি? লেট ইট বি। নো শেহজাদ, আই নো ইটস নট আ স্মল থিংস ফর ইউ, সো আই হ্যাভ আ সলিউশন। শেহজাদ নিজের দুই হাত দ্বারা মুখমণ্ডল অর্ধেক আবৃত করে হতাশার দৃষ্টিতে অন্যদিকে তাকায়। আচমকা তার কর্ণকুহরে এমন কিছু আসবে সে তা কল্পনাও করেনি। ফিওনা বলে, আই লাভ ইউ, আই ওয়ানা ম্যারি ইউ, অ্যান্ড আই অ্যাম টু রেডি ডু এভরিথিং টু ম্যারি ইউ। প্লিজ প্লিজ শেহজাদ, ডোন্ট রিজেক্ট মি, আই লাভ ইউ সো মাচ। শেহজাদ তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে অত হতবাক নয়নে ফিওনার পায়ে চেয়ে আছে। ফিওনা অধীর হয়ে অস্থির ভঙ্গিতে শেহজাদের জবাবের অপেক্ষা করছে, কিন্তু শেহজাদ এখনও নিজের অবাক হওয়ার রেশ থেকে বেরোতে পারেনি। ফিওনা অধৈর্য কণ্ঠে ফের বলে ওঠে, আই ইউ আ ফিউ মোমেন্টস এগো বিফোর ইউ কেম আই রিসিভ ইসলাম। কয়েক মুহূর্ত আগে, তুমি আসার আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। শেহজাদ যেন এবার অবাক হওয়ার চরম সীমানায়। তার কাছে বিষয়গুলো খুব জটিল লাগছে। কি করবে না করবে সব গুলিয়ে যাচ্ছে তার। শেহজাদকে নীরব দেখে ভীতু হলো ফিওনা। মনের অভ্যন্তরে ঝড়ের বহিঃপ্রকাশ। তার নেত্রকোণ বেয়ে সরু অশ্রুরেখা ও রক্তিম মুখাবয় প্রকাশ করে চলেছে অবিরত। কান্নার শব্দগুলো যেন কণ্ঠস্বরকে রুদ্ধ করেছে। শত চেষ্টার পরও গলা দিয়ে একটা শব্দ বের করতে পারল না সে। এদিকে শেহজাদ বুঝতে পারছে না সে কি করবে। 6 বছরের বেশি সময় যাবৎ পরিচয়, কিন্তু কখনো ফিয়ানার জন্য তার তেমন কোনো অনুভূতি হয়নি। সে নিজের মনকে শান্ত করতে রোড সাইডের উঁচু জায়গায় বসল। অতঃপর ফিওনাকে প্রশ্ন করল, আর ইউ আর ইউর ফাদার অ্যান্ড গ্র্যান্ডমা অ্যাওয়ার অফ দিস? তোমার বাবা আর দাদি কি এটা জানেন? ফিওনা বড়সড় ঢোক গেলে কোনো মতো বলল, দে নো আই লাভ ইউ, বাট অ্যাবাউট রিলিজিয়ন আই ডিডন্ট ডিসকাস উইথ দেম। ওহ। প্রত্যুত্তর করে শেহজাদ ফের ভাবনায় ডুব দিল। ফিওনার কণ্ঠস্বর তার কাছে স্বাভাবিক শোনায়নি। ফিওনার মুখের দিকে তাকালে লক্ষ্য করে মুখশ্রীতে রক্তিমা ভাব ফুটে উঠেছে। বিকালের শেষ সময়, সূর্যের তেজ মিইয়ে আছে
তাছাড়া আমেরিকা এখন বসন্ত ঋতু, শীতের মৃদু আমেজও বসন্তের স্নিগ্ধতায় ভরপুর। তাহলে এই রক্তিম আভার কারণ কি? শঙ্কা হবে তাই হয়তো। এই ভেবে শেহজাদ ফিয়োনাকে বলল, লেটস গো। ফিয়োনা হতবুদ্ধির মতো শুধায়, হোয়ার? শেহজাদ উত্তর দিল না, নিজেই ফিয়োনার হাত ধরে নিয়ে যাচ্ছে। ফিয়োনাও নীরবে তাল মিলিয়ে চলতে লাগলো। তারপর শেহজাদ ফিয়োনাকে নিয়ে নিজের বাড়ির কাছে আসে। ফিয়োনাকে বাড়ির ভেতরে যেতে বলে সে কোথাও একটা চলে যায়। ফিয়োনা দুরু দুরু হিয়ার শেহজাদের বাড়ির ভেতর ঢোকে। অদূর ভবিষ্যতে কি হতে চলেছে তার সম্পর্কে ধারণা করতেও তার হৃদয় বারংবার কেঁপে উঠছে। শেহজাদের বাবা মা ফিয়োনাকে দেখে খুশি হয়। ওনারা এখনও ফিয়োনার এখানে আসার কারণ জানেন না। ভেবেই নিয়েছেন প্রত্যেক দিনের মতো আজও ফিয়োনা গল্প করতে এসেছে। পিউ কিছু সময় পর হঠাৎ কলিং বেজের ওঠে। শেহজাদের মা উঠে গিয়ে দরজা খুলে দেখেন শেহজাদ ফিওনার বাবা ও দাদিকে সাথে করে নিয়ে এসেছে। শেহজাদের মা ওনাদের হাসি মুখে স্বাগত করেন। তারপর ছেলেকে জিজ্ঞাসা করেন, আজ কোনো কিছু আছে নাকি? হঠাৎ স্যার ও আন্টিকে নিয়ে এলি? ওয়েট করো মা, এখনই জানতে পারবে। শেহজাদ মাকে নিয়ে সবার কাছে যায়। সেখানে গিয়ে সবার উদ্দেশ্যে বলে, ফিওনা চেঞ্জড হার রিলিজিয়ন টু ম্যারি মি। নাও ইউ গাইস টেল মি হোয়াট শুড আই ডু। আই ডোন্ট নো হাউ টু রিয়্যাক্ট। আমাকে বিয়ে করার জন্য ফিওনা তার ধর্ম পরিবর্তন করেছে। এখন আপনারা বলুন আমি কি করব? আমি বুঝতে পারছি না কি প্রতিক্রিয়া দেব। উপস্থিত সকলের চোখে মুখে বিস্ময়ের রেশ। সবাই একযোগে ফিওনার দিকে দৃষ্টি স্থাপন করলো। ফিওনা ভীত অবস্থায় জড়সড় হয়ে বসে আছে। ফিওনার বাবা প্রফেসর হ্যারি লম্বা শ্বাস নিয়ে বললেন, ইটস হার চয়েস, শি ইজ ম্যাচুয়ার এনাফ টু মেক হার ওন ডিসিশন অ্যান্ড আই রেসপেক্ট দ্যাট। এটা তার পছন্দ, সে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট ম্যাচুয়ার, আর সেটাকে আমি সম্মানও করি। ফিওনা অশ্রুসিক্ত নয়নে ছুটে এলো নিজের বাবার বুকে, আশ্রে পড়ে। ফিওনার দাদি ও ছেলেও নাতনির কাছে এসে নিজের সাথে আগলে নিয়ে চোখের জল ছেড়ে বলেন, আই অলসো রেসপেক্ট হার ডিসিশন। শেহজাদ প্রতিক্রিয়াহীনভাবে নিজের বাবা মায়ের দিকে তাকায়। ওনাদের থেকে ইশারায় উত্তর জানতে চাইলে শেহজাদের মা জবাবে বলেন, ফিওনাকে পুত্রবধূ করতে আমার কোনো প্রবলেম নেই। নাও ইটস ইয়োর চয়েস, ডু ইউ অ্যাকসেপ্ট হার অ্যাজ আ ওয়াইফ অর নট, বিকজ উই আর সাপোর্ট টু লিভ উইথ হার ফর লাইফ। শেহজাদের বাবাও নিজের স্ত্রীর সাথে সহমত পোষণ করেন। শেহজাদ খানিক সময় নিয়ে উপরের দিকে চেয়ে ঘন নিঃশ্বাস ফেলে বলে, ওকে, আই উইল ম্যারি হার। শেহজাদ ছাড়া সবার মাঝে এক আনন্দ অনুভূত খেলে গেল। শেহজাদের বাবা এখনই বিয়ে পড়ানোর জন্য চেনা এক হুজুরকে ফোন করতে চলে গেছেন। সবার উৎসুকতা ও খুশি দেখে শেহজাদ হালকা হাসে। তারপর একটু একা থাকতে নিজের ঘরের দিকে যায়। বিয়ে করার ক্ষেত্রে তার নিজস্ব কোনো পছন্দ ছিল না। পরিবার যাকে ঠিক করবে তাকেই বিয়ে করত। এখানে তার পরিবার রাজি হয় এবং একটা মেয়ের পছন্দকেও গুরুত্ব দিয়েছে। কিন্তু তার খারাপ লাগছে এই কারণে যে এই বিয়েটা হওয়ার পেছনে ঘটনাটা সত্যি কি তার জন্যই ফিওনার ডিভোর্স হয়েছিল? সে কারো জীবন নষ্ট করার কারণ হয়েছে? এটাই তার মনকে বারবার ক্ষতবিক্ষত করে চলেছে। রাত ৯টার পর হুজুর এসে বিয়ে পড়িয়ে দিয়ে যায়। রেজিস্ট্রি আগামীকাল হবে। ফিওনা পুরোটা সময় খেয়াল করেছিল শেহজাদের মধ্যে কোনো উচ্ছ্বাস নেই। তাই ফিওনা নিচ থেকে এসে শেহজাদের পাশে বসে হাত ধরে বলে, টেক ইউর টাইম, 1 ইয়ার 2 ইয়ার অর মোর, কিন্তু অ্যাটলিস্ট বি মাইন, আই লাভ ইউ। শেহজাদ মুচকি হেসেছিল শুধু। সেদিনের পর সময় অনেক দ্রুত বইতে শুরু করলো। শেহজাদ পিএইচডির জন্য অ্যাডমিশন নেয়। প্রফেসর হ্যারিস সব ব্যবস্থা করে দিয়েছিল। ফেহনা ও শেহজাদের বিয়ের 5 মাস পর হঠাৎ প্রফেসর হ্যারির হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। ওই সময়টাতে ফিওনা ও তার দাদি ভীষণ রকমের ভেঙে পড়েন। শেহজাদ ওনাদেরকে নিজেদের বাড়িতে নিয়ে আসে। বিয়েটা আরও 4 মাস আগে হলেও সেদিন থেকে শেহজাদ ও ফিওনার সংসার শুরু হয়। পিতৃবিয়োগের শোক কাটিয়ে ফিওনা আগের মতো নিজের ফ্যাশন ডিজাইনিং কোচে যোগ দেয়। আস্তে আস্তে সময়ের সাথে সব স্বাভাবিক হতে থাকে। বছর ঘুরতেই শেহজাদের বাবাও না ফেরার দোষে চলে যান। তখন অবশ্য আরেকটা দুর্ঘটনাও ঘটেছিল, যা তখন শেহজাদকে জানানো হয়নি। ফিওনার 2 মাসের প্রেগন্যান্সির মিসক্যারেজ হয়ে গিয়েছিল। এমন একটা দিন যে শেহজাদ পিতৃবিয়োগের বেদনার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সাথে নিজের অনাগত সন্তানকেও
হারিয়েছে। তাছাড়া শেহজাদ ও ফিওনার জানতোই না প্রেগনেন্সির ব্যাপারে। হসপিটালে শেহজাদের বাবার মৃত্যু ও লাশ নিয়ে দৌড়াদৌড়িতে শেহজাদ শুধু ফিওনাকে পেটে ব্যথার জন্য হসপিটালে ভর্তি করিয়ে বাবার দিকটার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। সেদিনই ফিওনার মিসক্যারেজ হয় এবং ফিওনা সবার মনের অবস্থার কথা চিন্তা করে ডাক্তারদের অনুরোধ করে যেন এই খবর আর কাউকে না জানায়। সময়ের পরিক্রমায় আরও 3 বছরের মতো পেরিয়ে যায়। শেহজাদ পিএইচডি শেষ করে সবে একটা ইউনিভার্সিটিতে যোগ দিয়েছে। এর মধ্যে ডক্টর আকবর রেহমান ও মিসেস শাহিদা শেহজাদকে কয়েকবার পরিবার সহ বাংলাদেশে আসতে বলেছেন। শেহজাদ প্রথমে এই বিষয়ে তেমন ভাবেনি, কিন্তু হঠাৎ একদিন একটা শপিং মলে ফিওনার এক্স হাজব্যান্ড মাইকেলের সাথে দেখা হয়। মাইকেল নিজের পূর্বের ব্যবহারের জন্য ক্ষমা চায়। তখন সে মাইকেলের থেকে জানতে পারে মাইকেল ফিওনার সাথে কেন রুড বিহেভিয়ার বা চিট প্রথমে করেনি, বরং ফিওনায় মাইকেলের প্রতি উদাসীন ছিল। ওদের বিয়ের কয়েকদিন পর যখন মাইকেল লক্ষ্য করেছিল ফিওনা ঘনিষ্ঠ মুহূর্তে আবেগহীন থাকে, তখন মাইকেল কারণ জিজ্ঞেস করলে ফিওনা বলে দিয়েছিল সে ঝোঁকের বসে বিয়েটা করেছে এবং সে মাইকেলকে ভালোবাসে না, তাই তার থেকে ভালোবাসা আশা না করতে। মাইকেল তারপরেও প্রায় অনেক দিন চেষ্টা করে ফিয়েনার মনে তার জন্য ভালোবাসার সৃষ্টি করতে, কিন্তু শেষে হার মেনে নিজেও ভালো থাকার উপায় খুঁজে নেয়। মাইকেল এটাও বলে যে ফিওনা যাকে মন প্রাণ দিয়ে প্রথম থেকে ভালোবেসে এসেছে সে কেউটা শেহজাদ। তাই মাইকেল শেহজাদের প্রতি একটা ক্ষোভ মনে পুষে রেখেছিল। এজন্যই সেদিন নিজের অ্যারেঞ্জ করা পার্টিতে শেহজাদ ও ফিওনাকে দেখে প্রচণ্ড রেগে গিয়েছিল। তারপর সেই পোস্টটাও রাগের বশেই দিয়েছিল। মাইকেল তো মাপ চেয়ে চলে যায়, কিন্তু রেখে যায় শেহজাদের মনে প্রশ্নদের মূল। শেহজাদ বাড়ি ফিরে প্রথমে ফিওনাকে নিজের সামনে বসিয়ে প্রশ্ন করে, হু ওয়াজ দ্য হোস্ট অব দ্য পার্টি অ্যাট দ্যাট নাইট? ফিওনা আঁতকে ওঠে, নিজেকে যথাসাধ্য স্বাভাবিক রেখে বুঝতে না পারার মতো করে শুধায়, হুইস পার্টি? শেহজাদ চোখ বন্ধ করে নিজেকে শান্ত রেখে বলে, আই নো ইউ আর ওয়েল অ্যাওয়ার অব দ্যাট, সো প্লিজ টেল দ্য ট্রুথ। আমাদের নিয়ে যেদিন কথা উঠেছিল মাইকেল সিনকেট করলো সেই পার্টির হোস্ট কে ছিল? ফিওনা অন্যদিকে ঘুরে অস্থির হয়ে কম্পনরত স্বরে জবাব দিল, আই ডোন্ট নো, ইট ওয়াজ আ র্যান্ডম পার্টি, লেট ইট বি। নো, আই অ্যাম নট ফিওনা। শেহজাদ ফিওনার সামনে গিয়ে দাঁড়ায়। এক হাতে ফিওনার হাত ও আরেক হাতে ফিওনার থুতনি ধরে মুখ উঁচু করে চোখে চোখ মেলায়, ফের শুধায়, আই ওয়ান্ট টু নো দ্যাট ট্রু থ্রো ইয়োর ভয়েস। আমি তোমার মুখ থেকে সত্য জানতে চাই। ফিওনা শেহজাদের চোখে স্পষ্ট কোদ দেখতে পেল। এটাও বুঝতে পারল যে শেহজাদ জেনেই তাকে প্রশ্ন করছে। সে হতাশা মিশ্রিত নিঃশ্বাস ছেড়ে মাথা নিচু করে বলে, সরি, ইয়া, ইট ওয়াজ মাইকেলস পার্টি অ্যান্ড আই নিউ ইট। সরি শেহজাদ। শেহজাদ ফিওনার হাত ছেড়ে বিছানায় মাথা নিচু করে বসে। হাতের আঙ্গুলগুলো একবার মুষ্টিময় করেছে তো আবার খুলছে। এমন অবস্থাতেই প্রশ্ন ছুড়ে দেয়, কেন করলে এটা? টু ম্যারি মি? এজন্য আমার ক্যারেক্টারে আঙ্গুল তুলে দেয়? ফিওনা ব্যাকুল হয়ে শেহজাদের পায়ের কাছে বসে মায়াভরা চাহনিতে বলে, নো নো শেহজাদ, তুমি ভুল জানো। আই জাস্ট ওয়ান্টেড হিম টু নো দ্যাট আই ওয়াজন্ট স্যাড বিকজ অব দ্য ডিভোর্স। আই অ্যাম হ্যাপি ইউ আর অলওয়েজ বাই মাই সাইড, দ্যাটস ইট। আমি চেয়েছিলাম সে জানুক যে বিবাহ বিচ্ছেদের কারণে আমি দুঃখ নেই, আমি খুশি, তুমি সবসময় আমার পাশে আছো। শেহজাদ তাচ্ছিল্য হাসে, অতঃপর বলে, ঝোঁকের বশে বিয়ে করলে দেন সাডেনলি ইউ রিয়েলাইজড ইউ আর নট অ্যাভেল টু লাভ হিম, তারপর ডিভোর্স, সব কিছু কি মধ্যে আমি কেন মাইকেলের কাছে কালপিট হলাম? ফিওনার শঙ্কা ও লজ্জায় মুখ হাত দিয়ে আড়াল করে নেয়। এসব কিছু শেহজাদের জানার কথা না। তাহলে কি শেহজাদ তার ডায়েরি পড়ল? সে দ্রুত ড্রয়ার চেক করে দেখল ডায়েরি তার স্বস্থানেই আছে। এটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই শেহজাদ ছো মেরে ডায়েরিটা নিয়ে বলল, এখন আমি সব দেখব, আর কি কি তুমি লুকিয়েছ। প্লিজ শেহজাদ, নো, গিভ ইট ব্যাক টু মি প্লিজ। শেহজাদ শুনল না। ফিওনা আরও কয়েকবার বলল, ছিনিয়েও নিতে চাইল, কিন্তু শেহজাদ আজ নিজের সিদ্ধান্তে অটল। সে ডায়েরি নিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। ফিওনা ব্যর্থ হয়ে সেখানেই বসে কাঁদতে থাকে। তাদের 4 বছরের বিবাহিত জীবনে এই প্রথমবার সে শেহজাদকে রাগ করতে দেখেছে, তাও যেন রাগের স্ফুলিঙ্গ বেড়েই চলেছে।
ফিওনা খোলা বারান্দা দিয়ে আকাশপানে চেয়ে উপরওয়ালার কাছে আর্জি জানালো, প্লিজ আল্লাহ হেল্প মি। আমি শেহজাদকে ভালোবাসি, রিয়েলি ভালোবাসি। শেহজাদ তার বাবার স্টাডি রুমে ঢুকে ডায়েরিটা পড়তে শুরু করলো। ফিওনা এখানে শুধু নিজের ইচ্ছা ও সিক্রেটগুলোই লিখে রাখে, দৈনন্দিন সব লিখে না। রাত 10টায় শেহজাদ নিজের রুমে আসে। শেহজাদের মা ও ফিওনা দুজনেই সেখানে ছিলেন। শেহজাদের মা উদ্বিগ্ন হয়ে শুধালেন, শেহজাদ, তুমি ঠিক আছো? দেখে দেখো যা হয়েছে ভুলে যাও। 4 বছর তো তোমরা ভালোই ছিলে। কিছু সত্য আমরা কেউ জানতাম না, তারপরও তো ভালো ছিলাম বলো। কিছু সত্য সামনে না আসাই ভালো। শেহজাদ রোবটের মতো বলে, জানো মা, আমার ইউনিভার্সিটিতে এই সেমিস্টার আজকে শেষ হলো, তাই শপিং মলে গিয়েছিলাম তোমাদের জন্য শপিং করতে। কিন্তু যা জানতে পারলাম তাতে আমার কাছে, মা, তোমার ছেলের বউয়ের যে মিসক্যারেজ হয়েছে এটা জানতে? শেহজাদের মা অবাক হয়ে ফিওনার দিকে তাকায়, তারপর অবাক মিশ্রিত কণ্ঠে জবাব দেয়, মিসক্যারেজ? কবে? ও প্রেগনেন্ট হলো কবে? ও নিজেও জানতো না যে প্রেগনেন্ট। বাবার মৃত্যুর দিন মিসক্যারেজ হয়েছিল। আমি তো ওকে পেট ব্যথা নিয়ে হসপিটালে অ্যাডমিট করেছিলাম। তখন ডাক্তার বলেছিল ফুড পয়জনিংয়ের জন্য পেন হচ্ছে। এত কিছু আমার থেকে লুকোনোর মানে কি? বেবিটা তো আমারও ছিল। শেহজাদের মা ছেলের পাশে দাঁড়িয়ে থেকে আগলে নিলেন শেহজাদকে, ফের বলল, মা, আমি স্পেস চাই। আমি ফুপিজানের কাছে যাব, নিজের দেশে যাব। প্লিজ আমাকে আটকাবে না। এখানে থাকলে ওর সাথে সম্পর্ক আরও তিক্ত হবে। আমি পরশু ফ্লাইটে চলে যাব। টিকিট বুক করা হয়ে গেছে। ফিওনা ও শেহজাদের মা হতবাক হয়ে শেহজাদের দিকে চেয়ে আছে। ফিওনা কাঁদতে কাঁদতে শেহজাদের পায়ে পড়তে নিলে শেহজাদ সরে যায়। ফিওনা বলতে থাকে, প্লিজ ডোন্ট গো। আই অ্যাম সরি, আমি ভুল করেছি। লাস্টবার মাফ করে দাও। শেহজাদ কিছু না বলে ড্রয়ার থেকে নিজের পোশাক নিয়ে অন্য ঘরে চলে যায়। দুদিন পর শেহজাদ কারো সাথে কথা তোয়াক্কা না করে বাংলাদেশের উদ্দেশ্যে প্লেনে চড়ে বসে। প্রায় 3 বছর পর সে নিজ জন্মভূমিতে যাচ্ছে। শেষবার সে তার মায়ের সাথে বাবার লাশ নিয়ে বাংলাদেশে গিয়েছিল। আজ একা যাচ্ছে, তাও মনের ভিতর অভিমানের গাঢ় অন্তর নিয়ে, আস্তর নিয়ে। প্লেনে বসে শেহজাদ ভাবছে, সে তো চাইলেই পারতো সব ভুলে ফিওনার সাথে আগের মতো সব ঠিক করে নিতে, কিন্তু করলো না কেন? নিজের উত্তর নিজেই পায় না, শুধু নিজেকে ছোট মনে হচ্ছে। সে তো হাসিল করার বিশ্বাসী নয়, সে বিশ্বাস করে ভালোবাসা দিয়ে জয় করা। তবে ফিওনার তাকে হাসিল করতে এত কিছু কেন করলো? এসব ভাবতে ভাবতে নিজের উপর তার রাগ হচ্ছে। অতঃপর মনকে শান্ত রাখতে প্লেনের লম্বা জার্নিতে ঘুমানোটাই উত্তম মনে করলো। এদিকে ফিওনা এয়ারপোর্টের ফ্লোরে বসে নিজের দাদি ও শেহজাদের মাকে জড়িয়ে কাঁদছে। সে তো খুব ভালোবাসে, যেভাবেই হোক সে চেয়েছিল নিজের ভালোবাসা নিজের হয়ে থাকুক। ভালোবাসাতে নাকি সব কিছু জায়েজ, তবে সে তো শুধু 3টা সত্য আড়াল করেছিল। কিছু সময় পর ফিওনা কিছুটা শান্ত হলে শেহজাদের মা আদুরে কণ্ঠে বলেন, ডোন্ট ওয়ারি, হি উইল বি ব্যাক, হি জাস্ট আ লিটিল বিট অ্যাংরি, এভরিথিং উইল বি ফাইন। ফিওনা জবাবে কিছু বলতে পারল না। অতঃপর শেহজাদের মা ও ফিওনার দাঁড়িয়ে ফিওনাকে এয়ারপোর্ট থেকে বাড়িতে নিয়ে আসে। বাংলাদেশে এসে শেহজাদ ভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করে। সেমিস্টার ব্রেক শেষ হতেই সেও নতুন কর্মক্ষেত্রে মানিয়ে নিতে থাকে। ডক্টর আকবর রেহমান ও মিসেস শাহিদা এতে বেশ খুশি। ওনারা এখনও শেহজাদের এখানে আসার পেছনের কারণ সম্পর্কে অবগত নয়। দেখতে দেখতে 1 মাস পেরিয়ে যাওয়ার পর হঠাৎ একদিন একটা খবর পায়। খবরটা এতটাই ভয়ঙ্কর সুন্দর ছিল যে শেহজাদ ভার্সিটিতে নিজের ডেস্কেই বিস্মিত হয়ে বসে রয়। সে বাবা হচ্ছে। ফিওনা 3 মাসের প্রেগন্যান্ট। এই খবরটা তার মা তাকে দিয়েছে। খবরটা শুনে শেহজাদ নিজের অনুভূতি ঠিক বুঝতে পারল না, কিন্তু তার খুব সুখ সুখ অনুভব হচ্ছে। এক নিমিষেই সব ভুলে হোয়াটসঅ্যাপে ফিওনাকে কল লাগায়। ফিওনাও যেন এটার অপেক্ষাই করছিল। সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করে নীরব থাকে। অপরদিকে শেহজাদ চুপ। দুই পাশে পিনপতন নীরবতা বিরাজ করছে। দুজনেই চাইছে অপরপক্ষ আগে কিছু বলুক, কিন্তু কিছু সময় পর ফিওনা আর শান্ত থাকলে পারল না। সে শব্দ করে কেঁদে উঠল। শেহজাদ ঘন নিঃশ্বাস ছেড়ে শীতল কণ্ঠে শুধালো, হোয়াই আর ইউ ক্রাইং? কান্নারত স্বরে ফিওনা জবাব দিল, ডোন্ট ইউ নো? আই নো। দেন হোয়াট ডু ইউ স্টে সাইলেন্ট? ফিওনার কণ্ঠে অভিযোগ ও অভিমানের ভিড়। শেহজাদ হালকা হেসে বলল, ডাক্তার কি বলল? ফার্স্ট টাইম মিসক্যারেজের জন্য কোনো হেলথ ইস্যু? ফিওনা আবারও একই ভুল করলো। সে এবারও রিক্সের কথা আড়াল করে গেল।
যদিও রিস্ক সামান্য, ভেবেছে ডাক্তাররা বলা মতো চললে সেটা ঠিক হয়ে যাবে। শেহজাদ বলেছে সে প্রায় 3.5 মাস পর ফিরে আসবে। এই সেমিস্টার সবে 1.5 সপ্তাহ হয়েছে। ফিওনা তাতে ভীষণ খুশি। সময়ের চক্রে 3.5 মাস সময়টাও পেরিয়ে গেল। আর মাত্র কিছুদিন পর ফিওনার প্রেগনেন্সি 7 মাসে পড়বে। সে ইতিমধ্যে জেনে গেছে তার মায়ের রোগটা সে পেয়েছে, তবে সেটা অতটাও ক্ষতিকর পর্যায়ে নেই। তার জরায়ুতে ছোট্ট একটা টিউমার হয়েছে। ডাক্তার বলেছে বাচ্চা জন্মের সময় টিউমারও অপারেশন করা হবে। এখন সে কোনোভাবেই চায় না শেহজাদ আমেরিকায় আসুক এবং বিষয়টা জানুক। সে শেহজাদকে আসতে নিষেধও করে, কিন্তু শেহজাদ চায় এই সময়ে তার স্ত্রীর পাশে কিছুটা সময় হলেও থাকতে। তাই সে আসে। শেহজাদ আমেরিকায় আসার পর যে কয়েকটা দিন শেহজাদ আমেরিকায় ছিল, ততদিন ফিওনা খুব কৌশল জরায়ুর টিউমারের ব্যাপারটা লুকিয়ে গেছে। শেহজাদের মাও এই সম্পর্কে অবগত নন। এদিকে ফিওনার দাদি অনেক অসুস্থ, তার জন্য আলাদা নার্স রাখা হয়েছে। ফিওনা ও শেহজাদের মা চায় বাচ্চার জন্মের পর ওরা বাংলাদেশে যাবে। শেহজাদ যতদিন আমেরিকায় ছিল ততদিন ফিওনার সব রকম যত্ন সে করেছে। ফিওনা কোনো না কোনোভাবে শেহজাদকে ব্যস্ত রেখেছে, যাতে শেহজাদ খোঁজ না করতে পারে। এতে ফিওনার বেস্ট ফ্রেন্ড ফিওনাকে সাপোর্ট করেছে। শেহজাদও সন্দেহ করেনি, কারণ সে ভেবেছিল ফিওনা নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত ও লজ্জিত। তারপরেও নিশ্চয়ই একই ভুল সে করবে না। খুব দ্রুতই শেহজাদের দেশে ফেরার সময় এগিয়ে এসেছে। নির্দিষ্ট সময় পর শেহজাদ দেশে ফিরে এলেও তারপর তার সব নিজ নিজ গতিতে চলতে লাগলো। শেহজাদ ফিরে আসার 1 মাস পর হঠাৎ গভীর রাতে শেহজাদের হোয়াটসঅ্যাপে কল এলো। বলা বাহুল্য যে শেহজাদ ওই সময়টাতে সব ফোনের ডাটা অন করে রাখত, কারণ প্রেগনেন্সির শেষ 3 মাস ও প্রথম 3 মাস খুব কুয়েন্সিয়াল হয়। খুব সাবধানে থাকতে হয়। শেহজাদ আমেরিকার তার পরিচিত নিকটস্থ এক ড্রাইভারকে আগে থেকে বলে রেখেছিল, যাতে যে কোনো সময় দরকারে তাকে পাওয়া যায়। হঠাৎ ফোনের রিংটনে শেহজাদের ঘুম ছুটে যায়। তার মস্তিষ্ক আগে থেকে সেট করা মাঝরাতের সতর্কতায় দ্রুত ফোন রিসিভ করে। ফোনের অপর পাশ থেকে শুনতে পায় ফিওনার ডেলিভারি পেন উঠেছে। কথাটা শোনা মাত্রই শেহজাদের শরীরে যেন হিমশীতল হাওয়া বয়ে গেল। সে কিনখিয়ত স্তব্ধ হয়ে থেকে মায়ের ডাকে সম্বিতি ফিরে পায়। তদ্রূপ আর সময় ব্যয় না করে আমেরিকার পরিচিত ড্রাইভারকে ফোন করে ফিওনাকে হসপিটালে নিয়ে যেতে বলে। এত কিছুর মধ্যে শেহজাদ এক মুহূর্তেও শান্তি পাচ্ছে না। অস্থিরতার পরও যেন তার মাত্রা অতিক্রম করে ফেলেছে। সে গিয়ে তার ফুপা ফুপিকে ঘুম থেকে ডেকে তুলে খবরটা জানায়। মিসেস শাহিদা শেহজাদকে ধৈর্য ধরতে ও দোয়া করতে বলেন। ফজরের আজান হতে এখনও ঘণ্টাখানেক বাকি। ফজরের পর ধরণীতে ভোরের শুভ্র আলো ফুটতেই শেহজাদের কাছে সুসংবাদ আসে। সে কন্যা সন্তানের পিতা হয়েছে। সিজারের মাধ্যমে ফিওনা সুস্থভাবে কন্যা সন্তানের জন্ম দিয়েছে। প্রথম বাবা হওয়ার সংবাদে শেহজাদ নিজের খুশি আনন্দ মুখে বা অভিব্যক্তিতে ব্যক্ত করতে পারছে না। নিজের কাছে নিজেকে সবচেয়ে সুখী মানুষ বলে গণ্য হচ্ছে তার। ডক্টর আকবর রহমান খুশিতে আমেরিকার ফ্লাইটে 4টা টিকিট কেটে ফেলেছে। তার নাতনি হয়েছে বলে কথা। আজ রাতেই তারা রওনা হবে। আমেরিকায় পৌঁছে প্রথমবারের মতো নিজের মেয়েকে কোলে নিয়ে শেহজাদ যেন চোখের পলক ফেলতেই ভুলে গেছে। মেয়েকে কোলে নিয়ে সে সময় জ্ঞান হারিয়ে ফেলেছে অবস্থা। বিষয়টা শেহজাদের মা, ফুপা ফুপি ও ফেহেনার বেস্ট ফ্রেন্ড মারিয়া দেখে মিটিমিটি হাসে। অতঃপর শেহজাদের মা এগিয়ে এসে নিজের ছেলের কাঁধে হাত রেখে বলেন, এবার আমাদের নাতনিকে আমাদেরকেও একটু দাও। তুমি একটু ফিওনার সাথে বসে কথা বলো। আসার পর একটুও এখন কেমন আছে এইটুকু তো কথা সেরে মেয়েকে নিয়ে পড়েছ, যাও এবার। এদিকে ফিওনা তার বেস্ট ফ্রেন্ডের হাজবেন্ড পিটারকে বলেছে শেহজাদ গুড নট নো দিস, বি কেয়ারফুল। Yeah, don't worry about this. Everything is fine. And you are fine. শেহজাদ ফিওনার কাছে এসে পিটারের বলা কথা শুনে হাস্যোজ্জ্বল মুখে শুধায়, হোয়াট হ্যাপেন্ড? ফিওনা ও পিটার দুজনেই ভরকে যায়। পিটার কি বলবে ভাবতে ভাবতে ফিওনা জবাব দেয়, অ্যাকচুয়ালি টুডে দে আর গোয়িং টু ডিসচার্জ মি, সো ওহ ওকে থ্যাঙ্কস পিটার, উই ইউ হেল্প আস সো মাচ। পিটার মৃদু হেসে বিদায় জানিয়ে চলে যায়। শেহজাদ ও ফিওনার পাশে বসে। আমেরিকায় নিজের স্ত্রী নবজাতক কন্যা ফিসার সাথে 2 দিন থেকে শেহজাদকে ফিরে আসতে হয়। আস্তে আস্তে সময় পেরোয়। ফিসাও বড় হতে থাকে। কয়েক মাস পর ফিওনার দাদির মৃত্যু হলে শেহজাদ সবাইকে বাংলাদেশে আসার ব্যবস্থা করে। বাংলাদেশে এসে ফিসাও একটু একটু করে বড় হতে থাকে।
দেখতে দেখতে ভিসার 2 বছর পেরোলে শেহজাদের মা ও না ফেরার দেশে চলে যান। শেহজাদের বাবার পাশে শেহজাদের মাকে শায়িত করা হয়। সুখ দুঃখ সব মিলিয়ে যেমন জীবন, তেমনি সময়ের সাথে সবকিছুকে স্বাভাবিক আসতে হয়। ফিশার 3 বছর বয়সে ফিওনা আবার প্রেগনেন্ট হয়। এবারও আগের মতোই সমস্যা, তবে আরও গুরুতর। প্রেগনেন্সির 3 মাসে টিউমার অনেকটা বড় হয়ে গেছে। এবার শেহজাদ সবটা জানতে পারে। সে সত্যি ভাবতে পারেনি ফিওনা তার থেকে এত বড় ঘটনা আড়াল করে যাবে। সবাই মিলে ফিওনাকে অ্যাবর্শনের কথা বললে ফিওনা নারাজ। কেন যেন তার মনে হচ্ছিল এবার শেহজাদ তাকে মাফ করবে না। তাই অ্যাবর্শন সে করাতে চায় না। তারপর 7 মাস পড়ার আগেই প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি হলে ওটাই ছিল ফিওনার শেষ সময়। ফ্ল্যাশব্যাক ইন্ড। শেহজাদ অতীতের স্মৃতি থেকে বেরিয়ে চশমা খুলে টেবিলে রাখল। রাত এখন অনেক গভীর। রুমের দিকে উকি দিয়ে বুঝলো মীরা এতক্ষণে গভীর তন্দ্রায় আচ্ছন্ন। সে নিজে নিজে স্বাগতিক করে বলে, আমি চাই না ফিওনার জন্য তোমার মনে কোনো রকম নেগেটিভ কিছু আসুক মীরা। চাইলেই সবটা বলতে পারতাম, কিন্তু কি হতো? ফিওনা তো কখনো তোমার লাইফ কমপ্লিকেটেড করতে ফিরবে না। তাহলে কেন আমি তোমার মনে থাকা ওর জন্য সম্মানটা নষ্ট করব? তুমি আর ফিওনা দুজনেই নিজেদের আলাদা আলাদা সময়ে আমার জীবনে এসেছো। কারোর টাইমের সাথে কারোরটার মিল নেই। আমি চাই না তুমি ফিওনাকে খারাপ ভাবো। সে যা করেছে আমায় ভালোবেসে করেছে, যদিও সেসবে আমি সাপোর্ট করি না। এটা তো সত্যি, ও আমাকে ওর নিজের চাইতেও বেশি ভালোবেসেছে। আমি সত্যি ফরচুনেট পারসন, বাট অলসো আনফরচুনেট। এত ভালোবাসা পেয়েও ভালোবাসার মানুষটাকে প্রকৃতির কঠোর সত্যতে হারিয়ে ফেলেছি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে শেহজাদ উঠে দাঁড়ায়। শব্দহীন পায়ে রুমে প্রবেশ করে বিছানার ফাঁকা স্থানে শুয়ে পড়ল। পরদিন খুব ভোরে ঘুম ভাঙল মীরার। ভোরের আবছা আলোয় রাতের অন্ধকার এখনো পুরোপুরি দূর হয়নি। জানালার দরজা লাগানো ও পর্দা দেওয়া থাকায় অন্ধকারে থই থই। শুধু দেয়ালে ডিজিটাল ঘড়ির সংখ্যা জানান দিচ্ছে এখন সময় 4টা বেজে 14 মিনিট। ফজরের আজান পড়ে গেছে। মীরা বেডসাইড টেবিলে ল্যাম্পটা জ্বালিয়ে বিছানার সাথে হেলান দিয়ে বসে শেহজাদের দিকে তাকালো। শেহজাদকে দেখে মনে হচ্ছে গভীর নিন্দায় আচ্ছন্ন। মীরার মনে মনে ভীষণ প্রফুল্ল হলো। সে মৃদু স্বরে শেহজাদকে ডাকল। প্রথমবার ডাকে উঠল না। বার কয়েক ডাকতে ডাকতে শেহজাদের ঘুম হালকা হয়ে এলো। শেহজাদ পিটপিট করে চোখ মেলে কুচকানো ভুরু নিয়ে বলল, সকাল হয়ে গেছে? হ্যাঁ তো, আজ আপনার আগে আমার ঘুম ভাঙল। গতকাল আপনাকে বলেছিলাম আমাকে ভোরে ডেকে দিবেন, কিন্তু দেখুন আমিই আপনাকে ডাকলাম। শেহজাদ ঈষৎ তন্দ্রাভাব নিয়ে হালকা হাসল। তারপর বলল, যাও, নামাজের জন্য প্রস্তুত হয়ে এসো। মীরাও বিনিময়ে মুচকি হেসে অজু করতে যায়। নামাজ শেষে মীরা জিজ্ঞেস করে, আপনার কি কালকেই ছুটি শেষ? হ্যাঁ, আমার তো পরশু পর্যন্ত ছুটি। ভেবেছিলাম আব্বু আম্মুর কাছে যাব, আপনি ফিসা একদিন থেকে আসবেন। আজকে তো ওনারা আসবেন, ওই যে বিয়ের পর দিন বা 2 দিন পর যে যায়। মীরার চোখে মুখে বিষণ্ণতার মেঘ এসে ভিড়েছে। শেহজাদ নরম কণ্ঠে বলল, বৃহস্পতিবার যাব। তুমি নিজেও তো ক্লাস মিস দেওয়ার সাইড ইফেক্ট বুঝো। মীরা ভেবে দেখলো, অতঃপর বলল, হোম, আচ্ছা, বৃহস্পতিবার যাব। এখন ফিসার ঘরে গিয়ে দেখি। উঠতে উঠতে শেষাক্ত কথা বলতেই শেহজাদ বলল, ওকে 6টার দিকে ডেকো। সবে তো 5টা বাজে। এক কাজ করো, আমার জন্য ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে এসো। আর যদি তুমিও ব্ল্যাক কফি পছন্দ করো তবে তোমার জন্য বানাতে পারবে? মীরার মুখশ্রীতে প্রথমে হাসির রেখা ফুটলেও শেহজাদের শেষাক্ত কথায় চোখ ছোট ছোট করে প্রতিউত্তর করল, আপনার কি মনে হয় আমি অকর্মা? সামান্য কফিও বানাতে পারি না? আই ডিডেন্ট মিন দ্যাট। অ্যাকচুয়ালি সবাই কফি সুন্দর করে বানাতে পারে না। মাঝখানে বাড়িতে একজন এক্সট্রা মেড রেখেছিল, সে কফির স্বাদকে বিষাদ করে ফেলতো। শেহজাদের সেলফ এক্সপ্রেশনে শুনে মীরা মুখ বাঁকিয়ে বলল, আচ্ছা বুঝেছি, যদিও আমি ব্ল্যাক কফি তেমন একটা পছন্দ করি না, কিন্তু বানাতে পারি। প্রচণ্ড মাথা ব্যথা হলে তখন ব্ল্যাক কফি মাঝে মাঝে খাই। আচ্ছা, বানিয়ে নিয়ে আসো তবে। মীরা কয়েক সেকেন্ড ভুরু কুচকে তাকিয়ে থেকে শেহজাদের কোনো প্রতিক্রিয়া না দেখে কফি বানাতে চলে যায়। মীরা যেতেই শেহজাদ নিজের চেপে রাখা হাসি এবার মুক্ত করে নিঃশব্দে হেসে বুকশেল্ফের কাছে যায়।
দুপুরের আগে মীরার পরিবার রাইমা ও কুঞ্জ মীরার শ্বশুর বাড়িতে আসে। মিসেস শাহিদা ও মীরা মিলে সার্ভেন্টের সাহায্যে আপ্যায়নের সব ব্যবস্থা করে ফেলেছে। প্রথমেই মীরা সবার জন্য আপেলের ঠান্ডা ঠান্ডা শরবত পরিবেশন করে। তারপর একে একে হালকা কিছু নাস্তা। রাইমা মীরার ব্যস্ততা দেখে মীরাকে টেনে এক জায়গায় এনে অভিমানী স্বরে বলে, তুই আমার সাথে কথাই বলছিস না, কাজেই লেগে আছিস। রাইমার অভিমানী মুখ মীরা ওর গাল টেনে দিয়ে হেসে বলে, বল বল, তোর সবাই মাত্র এলি, তাই ভাবলাম রেস্ট নিয়ে তারপর কথা বলবো। রেস্ট নেওয়া লাগবে না, সময় নেই, আজ সন্ধ্যার ফ্লাইট। এখান থেকে সরাসরি আমি আর কুঞ্জ এয়ারপোর্ট যাব। কি বলিস, আজকেই? হ্যাঁ রে, তোর বিয়ের জন্য 3 দিন প্লাস রবিবার তো ছুটি, কালকে মাস্ট জয়েন করতে হবে। মীরা মন খারাপ করে বলে, আবার কবে দেখা হবে? বিয়ের ব্যস্ততায় তোর সাথে ঠিক মতো কথাই হলো না। পরের বার আবার আমার বিয়েতে দেখা হবে বুঝলি। তাছাড়া ভিডিও কল তো করবই। তুই নিজে কিন্তু এগুলো আমাকে বলে এসেছিলি। মীরা ও রাইমা দুজনেই মন খারাপের রেশে নীরব হাসে। মীরা বলে, তোর যা মন, বিয়ে যে কবে করবি তার ঠিক নেই, বেচারা কুঞ্জদা। রাইমা জলদি করে মীরাকে থামিয়ে বলে, 31 ডিসেম্বর আমার বিয়ে, এবার ফিক্সড। তোর জন্য তো আলাদা করে স্পেশাল কার্ডও বানিয়ে এনেছি, ওয়েট, আমি নিয়ে আসছি। মীরাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে রাইমা স্যুট লাগায়। রাইমা যাওয়ার কয়েক সেকেন্ড পর শেহজাদ কোলে করে সিয়ামকে এনে বলে, ফিসা, মৃদুলা ও নিহান ওকে এতবার বলল খেলতে, কিন্তু সে আমাকে ডেকে ইশারায় তোমাকে দেখাচ্ছে, তোমার কাছে আসবে, নাও তোমার ভাতিজাকে। মীরা আদুরে মুখ করে সিয়ামকে কোলে নিতেই সিয়াম হাতে তালি দেয়। মীরা ও শেহজাদ হালকা শব্দ করে হেসে ওঠে। তখনই রাইমা কুঞ্জকে নিয়ে হাঁপাতে হাঁপাতে এসে বলে, এই যে আমাদের বিয়ের কার্ড, আর তোরা তোর বিয়ের গিফট। আমার বিয়েতে তোকে, জিজুকে ও ফিসুমণিকে এটাই পড়তে হবে কিন্তু। মীরা সন্দিহান হয়ে গিফট বক্স দেখে তা ধরে শুধায়, কি আছে এটাতে? আছে কিছু, আগে কার্ডটা দেখ, তারপর তোর ঘরে গিয়ে আরাম করে ওটা খুলবি। মীরা শেহজাদের হাতে মাঝারি বড় আকৃতির গিফট বক্সটা কোনো রকমে দিয়ে বিয়ের কার্ডটা খোলে। সত্যি সত্যি রাইমা ও কুঞ্জোর বিয়ে। মীরা রাইমাকে জড়িয়ে শুভ কামনা জানিয়ে গিফট বক্স সহ ওদেরকে নিয়ে নিজেদের রুমে যায়। অতঃপর সুন্দর করে আনবক্স করে দেখে তার মধ্যে একটা ডার্ক অ্যাশ রঙের পাঞ্জাবা পাঞ্জাবি, ডার্ক অ্যাশ রঙের লতানো ডিজাইনের বেনারসি ও ফিসার জন্য একটা অ্যাশ রঙের নেটের উপর ডিজাইনের লেহেঙ্গা। মীরা উপহারগুলো দেখে একদম হা হয়ে গেল। সে অবাক কণ্ঠে প্রশ্ন ছড়ে, এত কিছু তোকে কে করতে বলেছে, হ্যাঁ? রাইমা ভাব নিয়ে বলে, আগে বল, পছন্দ হয়েছে? অবশ্য আমার চয়েস বলে কথা। তোর পছন্দ করা কিছু আমার পছন্দ হবে না। অনেক পছন্দ হয়েছে, এত কিছু কেন করতে গেলি? শেহজাদও তাল মিলায়, ইয়াহ রাইমা, এসবের দরকার ছিল না। তুমি ইন্ডিয়া থেকে নিজের বেস্ট ফ্রেন্ডের জন্য এসেছো। রাইমা বলে, আপনার বউকে দেখবেন কি করে, আমার বিয়েতে নাকি সে বিয়ের শাড়ি দিবে। আমিও ওকে অনেক কষ্টে বুঝিয়েছি বিয়ের শাড়ি আমি আমার মায়ের পছন্দে নিব। মা আমার জন্মের পর থেকে কোনো শাড়ি দোকানে গেলেই আমার জন্য বিয়ের শাড়ি দেখে। তাতে আপনার বউ মেনেছে। এখন সে কি করে তা তো আমি জানি না, তবে আমি কেন পিছিয়ে থাকবো হু? মীরা ওকে চিমটি কেটে বলে, হয়েছে, চুপ কর। তোর বিয়েতে আমিও আমার পছন্দের কিছু দেব। তবে তোর গিফটটা খুব কিউট রে, থ্যাংক ইউ ইয়ার। মীরা রাইমাকে জড়িয়ে ধরল। রাইমা বলে ওঠে, দূরে যায় এবার, তোর বরের অধিকার আমি নষ্ট করলে জিজু পরে আমার উপর রাগ করবে। তুই দূরত্ব বজায় রাখ। রাইমার কথা শুনে শেহজাদ থতমত খেয়ে কিছু একটা বাহানা করে সিয়ামকে নিয়ে সেখান থেকে সটকে পড়ে। তা দেখে রাইমা শব্দ করে হাসলে মীরা কপাটরা দেখিয়ে, রাগ দেখিয়ে ওকে দুঘা লাগিয়ে দেয়। কুঞ্জও রাইমাকে ইশারায় থামতে বলে। দুপুরের খাওয়া দাওয়া শেষে সবাই ফ্যামিলি আড্ডায় বসেছে। কথায় কথায় শারমিন, নিধি, রাইমা মিলে মীরাকে গান গাইতে বলে। মীরা বারবার নাকচ করলে শেহজাদ যখন বলে, সবাই বলছে, যখন গাও। মীরার মনে শীতল হাওয়া বয়ে যায়, যা তার লোমকূপ পর্যন্ত বইয়ে গেছে। লাজুক হেসে মীরা গান ধরে, চলবে ইনশাআল্লাহ।